ঘটনাটি ঘটেছিল 2020 সালের দিকে। তো ওই গ্রামে আরেকটি পরিবার রয়েছে, তো সেই পরিবারে বেশ কয়েকজন ভাই রয়েছে। এর মধ্যে একজন ভাই যার নাম হচ্ছে জুয়েল, তার ছোট আরো দুইজন ভাই রয়েছে। সেই দুইজন ভাইয়ের কথা অবশ্য সেই রাব্বি ভাই বলতে পারেন নাই। আর জুয়েলের ইমিডিয়েট বড় ভাইয়ের নাম হচ্ছে সোহেল। তো নদীর পাড়ে বাড়ি হওয়ার কারণে ভাইয়েরা মিলে সবসময় মাছ ধরতে খুব পছন্দ করতেন। তো এই যে জুয়েল, সে তার ইমিডিয়েট ছোট দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছে। তো ওই সময় কিন্তু এই যে রাব্বি ভাই যিনি, উনি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়তেন। ওই সময় তাদের একটা পরীক্ষা চলছিল বলে জানিয়েছেন, অর্ধবার্ষিক পরীক্ষা বা এরকম কিছু একটা পরীক্ষা চলছিল। তো পরীক্ষা দিয়ে ফেরত আসছিলেন, তখন উনি একটা বিষয় দেখতে পান। তারপরের ঘটনা তো এখন উপস্থাপন করব। তো এই যে জুয়েল, এই জুয়েল দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছেন। একটা পলিথিনের ব্যাগ এই কোমরে গুজে রেখেছেন, আর মাছ যেগুলো ধরছিলেন সেগুলো কোনোটাই পলিথিনের ব্যাগে রাখছিলেন, যেগুলো একটু ছোট ছোট, আর বড়গুলো ওই ছোট দুই ভাই যারা উপরে আছে ওদের দিকে ছুঁড়ে মারছিলেন। তো ওইভাবে আর কি মাছ ধরছিলেন। ছোট দুই ভাই নদীর ভিতরে নামে নাই, তারা পাড়েই দাঁড়িয়েছিল। জুয়েল মাছ ধরছে, তো মাছ ধরছে হঠাৎ করে কি হয়, একটু বেখেয়াল হয়ে যায়। আর এই যেই পলিথিনের ব্যাগটা কোমর থেকে ছুটে গিয়ে স্রোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় নদীতে স্রোত ছিল, অনেক স্রোত ছিল, বিষয়টা এরকম না, হালকা স্রোত ছিল। কিন্তু হালকা স্রোতেও কিন্তু এই যেই পলিথিন ব্যাগটা, এটা তো আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে বা স্রোতের দিকে চলে যাচ্ছে। যখন দেখলো যে এই পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে তো মাছ রয়েছে, আবার সেই ব্যাগটা ভেসে চলে যাচ্ছে, তখন জুয়েল কি করেছে, সে বলছে যে এই আমার ব্যাগ তো ভেসে গেল রে, দাঁড়া ব্যাগটা সাঁতার কেটে ধরে নিয়ে আসি। সে সাঁতার দিয়ে ওই ব্যাগটা ধরার চেষ্টা করছে। তো ব্যাগের একদম কাছাকাছিও চলে এসেছে। ওই সময়ে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে পাড়ে দাঁড়ানো যে দুই ভাই, তারা কোনো এক কারণে হঠাৎ করে নদীর ভেতরে পড়ে যাচ্ছিল। ওইখানে মফিজউদ্দিন নামক একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন স্থানীয়, উনি আবার এটা দেখে ফেলেন। উনি এটাও দেখেন যে ওই যে জুয়েল, সে সাঁতার কেটে কেটে যাচ্ছে, সে পলিথিনের ব্যাগটা প্রায় ধরেও ফেলেছে। আর ওই সময় এই দুই ভাই কোনো এক অজানা কারণে নদীর ভিতর পড়ে যাচ্ছিল। উনি আবার লাফ দিয়ে এই দুইজনকে ধরে ফেলেছেন। এখন উনি লাফ দিয়ে যেই জায়গাটাতে আবার দাঁড়িয়েছেন, ওখানে কিছুটা পানি ছিল, ওই জায়গাটা মনে হলো একটু উঁচু। ওই জায়গার মাটি মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে। মানে উনি আর দাঁড়াতে পারছেন না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুই ভাইকে উনি ধরে ফেলেছিলেন। দুই ভাইকে যখন টেনে তুলেছেন, এমত অবস্থায় যখন ওই জুয়েলের দিকে তাকিয়েছেন, উনি দেখেন জুয়েল ওই পলিথিনের ব্যাগ ধরেও ফেলেছে, কিন্তু মনে হলো কিছু একটা হ্যাচকা টানে জুয়েলকে পানি নিচে নিয়ে গেছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, তার দুই ভাইও চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই জুয়েল জুয়েল, এই সবাই আসো, জুয়েল পানির নিচে চলে গেছে। ওরা তো জুয়েল জুয়েল জুয়েলকে চিৎকার করছে, লোকজন চলে আসছে। ওখানে সবাই খোঁজ করার চেষ্টা করেছে। তারপর ডুবুরিদেরকে ডাকা হয়েছে, ডুবুরিরা এসেছে। তো ডুবুরিরা আসার পর ওখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে কি হয়, ওই ডুবুরিগুলো উঠে কারোর সাথে কথা না বলে তাদের সরঞ্জামাদি নিয়ে চলে যাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, সোজা হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তারা। এর ভিতরে এই যে জুয়েলের ইমিডিয়েট বড় ভাই সোহেল, এই সোহেল ভাই উনি যখন এসে শুনতে পারলেন যে এই ঘটনা ঘটেছে, সোহেল ভাই তো মনের কষ্টে, ভাই হারানোর দুঃখে চিৎকার চেঁচামেচি করে বিলাপ করতে করতে গালিগালাজ করছে, তার ভাইকে নিয়ে গেছে পানির নিচে। এই জন্য এদিকে অনেকেই কিন্তু ওই ডুবুরিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যে আপনারা কেন উঠে আসলেন, কারোর সাথে কথা বলছেন না, চলে যাচ্ছেন কেন? কারোর সাথে ওনারা কথা বলছে না। প্রতিমধ্যে কয়েকজন হুজুর ওই এলাকারই ওই ডুবুরিদের পথ আগলে ধরেছেন। তারা বলছেন যে আপনারা কারোর সাথে কথা বলছেন না, কি হয়েছে বলেন না, জুয়েল কোথায়, কেন বা এভাবে উঠে চলে আসলেন? তখন ওই ডুবুরিরা বলে, জুয়েলকে আমরা জীবিত অবস্থায় দেখছি,
সে পানির নিচে আছে, জীবিত অবস্থায় আছে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। এই বলেই ওনারা চলে যান, আর কোনো উত্তর দেন নাই। তখন ওই হুজুররা যা বোঝার বুঝে যান যে জুয়েল পানির নিচে আছে, নিশ্চয়ই পানির কোনো দেহ তাকে ধরে নিয়ে গেছে। এমত অবস্থায় এলাকায় তো ছড়িয়ে পড়ে ব্যাপারটা, জুয়েলকে পানির নিচের দেহ অর্থাৎ পানির দেহ ধরে নিয়ে গেছে। এখন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর মতো ওই রকমের কোনো অভিজ্ঞ লোক বা আলেম আশেপাশে আসলে ওই সময় খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ঠিক দুপুরবেলা জুয়েলকে পাওয়া যায়, তবে জীবিত না, মৃত অবস্থায়। জুয়েলের লাশ ভেসে ওঠে। পুরো একটা দিন অর্থাৎ 24 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় জুয়েল পানির নিচে ছিল, অথচ তাকে দেখে মনে হচ্ছে সে মাত্র পানির নিচ থেকে ভেসে উঠেছে। সে মাত্রই ডুব দিয়েছিল, মাত্রই ভেসে উঠেছে। তার নাক দিয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল যে ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ সে 24 ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিল। জুয়েলকে নিয়ে যাওয়া হয়, দাফন কাফন করা হয়। ঘটনা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এখানেই শেষ। না, এখানেই শেষ না। সাল 2022। তখন এই জায়গাটা বেশ সুন্দর হয়েছিল, অর্থাৎ এই যে ময়মনসিংহ গফরগাঁও যে রাস্তাটা, মানে ময়মনসিংহ থেকে গফরগাঁও উপজেলা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার পাশেই মূলত একটা জায়গা যেটাকে মানুষের মুখে মিনি কক্সবাজার হিসাবে শোনা যেত ওই সময়। 2022 সালের কথা বলছি। ওখানে কংক্রিটের স্ল্যাবগুলো বসানো হয়েছিল, অর্থাৎ ব্লকগুলো বসানো হয়েছিল, নদী শাসন করা হয়েছিল কিছুটা। খুব সুন্দর পরিবেশটা ছিল ওইখানে 2020-এর পরে 2022 সাল আর কি। তখন অনেক মানুষ বিকালবেলা ওইখানে এসে বসতো, নদীর বাতাস খেত, গল্পগুজব করত। আশেপাশের পৌরসভা থেকেও বা আশেপাশের উপজেলা থেকেও লোকজন আসতো, বিভিন্ন লোকজন আসতো আর কি। তো ত্রিশাল পৌরসভার ভেতরে বাড়ি একটা ছেলে, সে কয়েকজন বন্ধুর সাথে ওখানে আসে, দুপুরের দিকেই আসে। তো আসার পর ওরা নাকি ওই কংক্রিটের যে ব্লক, ওই ব্লক বেয়ে বেয়ে নিচে নেমে নদীতে গোসল করছিল। ওখানে নিচে নামার জন্য আবার কিছু জায়গায় খাঁচ কাটা করা ছিল, যেটা দিয়ে সিঁড়ি হিসাবে ওটাকে আসলে ব্যবহার করা যায়। তো ওরা নেমে গোসল করছিল। তো গোসল করা অবস্থায় হঠাৎ করেই নাকি এই যে ত্রিশাল পৌরসভার যে ছেলেটা, এই ছেলেটা আর ওঠে না। তার বন্ধু বান্ধবরা খোঁজাখুঁজি করছে, আর ওঠে না, আর ওঠে না। তখন যে স্রোত ছিল বিষয়টা এরকমও না, একে তো আর পাওয়া যায় না। এরপর ডুবুরি আসে, খুঁজে পাওয়া যায় না। মানুষ বুঝতে পারে ওই যে 2020 সালে জুয়েলের সাথে যে ঘটনা ঘটেছিল, হয়তোবা এটাই তার পুনরাবৃত্তি হলো এখানে। পরদিন দুপুর বেলা ঠিক যেমনটা হয়েছিল জুয়েলের বেলায় সেটাই হলো, তবে এবার কিছুটা ভিন্নভাবে হলো। সেটা হচ্ছে জুয়েলের লাশ তো এমনিতে ভেসে উঠেছিল, দুপুরের দিকে আশেপাশে অনেক মানুষই ছিল। হঠাৎ করে দেখা গেল পানির ভিতর থেকে কিছু একটা দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পানির ভিতর থেকে কোনো মানুষ নিচ থেকে যদি সোজা উপরের দিকে ওঠে, ধরে নিলাম যে একটা বাঁশ বা একটা লাঠি পানির নিচ থেকে সোজা উপরের দিকে উঠছে, তাহলে কিভাবে উঠবে? ঠিক ওই রকম ভাবে মনে হচ্ছে কোনো একটা মানুষ নিচ থেকে ওইভাবে সোজা ভেসে উঠছে, মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। তো এভাবে পানির উপর একটি ছেলের দেহ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকার পর সেটা আবার এক পাশে ঠাস করে পড়ে গেল পানির উপরে। মানুষ বুঝতে পারলো যে নিচ থেকে ঠেলে উপরের দিকে এটা এভাবে করা হয়েছিল। মানুষ এটাও বুঝে গেল এই ছেলেটা সেই হতভাগ্য ছেলের লাশ, যে ছেলেটা গতকালকে পানির নিচে হারিয়ে গিয়েছিল।
এই ছেলেটার বেলাও একই ঘটনা ঘটলো যেটা জুয়েলের বেলায় হয়েছিল। মনে হচ্ছিল ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ প্রায় একদিনেরও বেশি সময় ও পানির নিচে ছিল। তার লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তো এরপর কি হয়, ওইখানে আরো কিছু কাজ হয়, মানে নদীতে কিছু কাজ হয়, ড্রেজিং এর কাজ হয়, নদী শাসনের কাজ হয়, যার প্রেক্ষাপটে ওই জায়গাটা, মানে যেই জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতো, ওইখানকার পরিবেশ এখন আর আগের মতো নাই। কিছু জায়গায় চর পড়ে গেছে, অর্থাৎ যখন নদী শাসন করা হয়েছে এক জায়গার বালি আরেক জায়গা ফেলা হয়েছে, তো সেখানে আবার উঁচু হয়ে গিয়েছে। এখন সেই মিনি কক্সবাজার আর নাই, সেই সৌন্দর্যটা নাই। আর ওই জায়গায় এখন কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় না, অর্থাৎ ওই জায়গার ওই গুরুত্বটা এখন হয়তো বা হারিয়ে গেছে, বা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন নাই। আবার একদম নাই এটাও কিন্তু বলা যাবে না। 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2025 সালে এসে যে ঘটবে না, আমাদের পরিচিত কারোর সাথেও যেটা হবে না, এটা আমরা বলতে পারি না। জানি না কে পরবর্তী শিকার হতে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এমন অনেক জায়গায় কিন্তু রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য বলা হয় যে অপরিচিত জায়গায় কেউ যেন হুট করে পানিতে না নামে। আমরা যারা শহরে বসবাস করি, পানির প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ রয়েছে। কোথাও যখন আমরা বেড়াতে যাই, সেখানে নির্মল টলটলে পানি দেখলে মনে হয় একটু গোসল করি বা একটু পানির ভিতরে নামি। এই পরিবেশ তো আসলে আমরা সাধারণত পাই না। ওই জায়গার পরিবেশ সম্পর্কে অবগত না হয়ে কোথাও নামা উচিত নয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব প্রিয় লিসেনার্স। যদিও বা এটা সবসময় সম্ভব না, তারপরেও এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার তিথি যখন শুরু হয়, মনে রাখবেন এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই সময়টা অল্প কিছুদিন পরেই আসতে যাচ্ছে। এই সময়ে অনেক ধরনের ঘটনা ঘটে। এই সময়ে অনেককেই পানির নিচে নিয়ে যায়। অনেকে এই সময়ে দেখতে পাবেন যে আশেপাশে এই ধরনের ঘটনা অনেক ঘটছে। আমরা খুব সতর্ক থাকব। ভাদ্র মাসের, অর্থাৎ ভাদ্র, অনেকে এটাকে ভাদ্রইরা অমাবস্যা বলে, এটা মানে বিভিন্ন এলাকায় তাদের মতো করে উচ্চারণ করে। ভাদ্র মাসের অমাবস্যাটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আসমান সিং এর ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসমান সিং এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কোর্টের রায়ে এই ভাদ্র মাসের অমাবস্যায়। এরপর থেকেই আসমান সিং এর ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে আসমান সিংকে দেখা যায়। এখনো নাকি সেই ঘটনা ঘটে। বলা হয়ে থাকে ভাদ্র মাসের অমাবস্যার ওই সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কারণে ভয়ঙ্কর এক পিশাচ, সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আরো বেশি করে। তখন সে এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। ভাদ্র মাসের অমাবস্যা এটা কিন্তু খুব বেশি দূরে নয় প্রিয় লিসেনার্স। এই সময়ে অবশ্যই পানিতে নামার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। বিষয়টা যেন আমরা সবাই মনে রাখি। আসছে 22শে আগস্ট শুক্রবার। এইটা ভাদ্র মাসের এই অমাবস্যার তিথি শুরু হওয়ার একটা দিন। শুক্রবার 11টার পর থেকে নিয়ে পরের দিন শনিবার 12টা পর্যন্ত আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে সমস্ত জায়গাগুলোতে পানিকেন্দ্রিক দুর্ঘটনা ঘটে এই জায়গাগুলোতে নামবেন না। এটা একটা বিশেষ অনুরোধ থাকলো। কারণ যে সমস্ত জিনেরা তন্ত্র মন্ত্র সাধনা করে, তাদের জন্য বছরের এই সেন্সিটিভ অমাবস্যাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়ে তারা যদি কাউকে এভাবে অপমৃত্যু ঘটাতে পারে কারোর জন্য, তাহলে সেটা ওই জিনের জন্য
একটা শক্তি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এটা আমরা খেয়াল রাখবো প্রিয় লিসেনার্স। অনেকেই আসলে এই সময়গুলোতে বিশ্বাস করতে চান না। আমরা বিশ্বাস করি না করি, যারা জাদু টোনার সাথে যুক্ত রয়েছেন, যে সমস্ত তান্ত্রিক, কবিরাজ বা জিনেরা, তারা কিন্তু এই সময়গুলো মেনে চলে। আমরা না মানলেও ওরা কিন্তু ওই সময় ঠিকই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকার চেষ্টা করব। যদি সেখানে যেতেই হয়, আমরা দোয়া দরুদ পরে শরীরটা বন্ধ করে যাব, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম জান্নাতুর রহমান। ওনার বর্তমান ঠিকানা যশোরের নিউ মার্কেট এরিয়াতে। মূলত উনি এই ঘটনাটি শুনতে পেয়েছিলেন ওনার ফুফাতো ননদের কাছ থেকে, যার নাম হচ্ছে পাপড়ি। এই পাপড়ি আপা যে ঘটনাটি বর্ণনা করেছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2013 কি 14 সালের দিকে। এই পাপড়ি আপার খুব কাছের একজন বান্ধবী, যার নাম হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা আপার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি গ্রামে। ঘটনাটি মূলত এই ঝর্ণা আপার সাথে ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঝর্ণা আপা এবং পাপড়ি আপা এই দুইজনই রাজ্জাক কলেজে লেখাপড়া করতেন, যশোরের একটি কলেজ। ঝর্ণা আপা থাকতেন ওই কলেজেরই হোস্টেলে। ওনারা দুপুরের পরে, মানে পরন্ত বিকেলের দিকে কোচিং করে যে যার জায়গায় চলে যেতেন। তো কোচিং করতে যখন গিয়েছেন, হঠাৎ করে এই পাপড়ি আপা খেয়াল করলেন এই ঝর্ণা আপার ফোনে একটা কল এসেছে। তো ঝর্ণা আপা যখন ফোনটা রিসিভ করেছেন, এরপরই তার মুখ চোখ খুব কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব বিষাদের ছায়া তার চেহারার উপর নেমে এসেছে। তো এই দৃশ্য দেখে পাপড়ি আপা জিজ্ঞেস করলেন, কি ঝর্ণা, কি হয়েছে, মনটা খারাপ কেন? তখন এই ঝর্ণা আপা বললেন, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার মা খুব অসুস্থ, আমার বাবা ফোন করেছিল। তখন এই পাপড়ি আপা বললেন যে, তুই এখন বাড়িতে যাবি? তোকে তো এখান থেকে আগে হোস্টেলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর তুই বাড়িতে যাবি। তোর বাড়িতে যেতে যেতে তো রাত হয়ে যাবে, তখন কোনো একটা সমস্যা হতে পারে। তো এই সময়ে না গেলে হয় না। তখন ঝর্ণা আপা বললেন যে, না, আমাকে যেতেই হবে, আমার আম্মাকে তো দেখাশোনা করতে হবে। তো আব্বা কি করবেন, উনি ভ্যান পাঠিয়ে দেবেন, আমি বাস থেকে নেমে ওই ভ্যানে বাসায় চলে যাব। তো আসলে বেশি কথা বলার সুযোগ ছিল না। ঝর্ণা আপা খুব দ্রুতই কোচিং থেকে বের হয়ে যান। উনি হোস্টেলে গিয়ে ব্যাগটা গুছিয়ে উনি বাসে ওঠেন। উনি যখন বাসে উঠেছেন, তখন মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর উনি যখন ওই চূড়ামনকাটি ইউনিয়নে গিয়েছেন, তখন রাত 9টার মতো বাজে, এমন একটা সময় আর কি। তো যেখানে আসলে ভ্যান থাকার কথা, ওখানে কোনো ভ্যান নেই। কথা ছিল যে একজনকে পাঠাবেন, সেই একজনকেও এই ঝর্ণা আপা চিনতেন, কারণ ওনার বাবা বলে দিয়েছিলেন যে ওই লোককেই পাঠাবেন এবং ওই লোকের ভ্যানেই যেন ঝর্ণা আপা আসেন, অন্য কোনো ভ্যানে যেন উনি না ওঠেন, যেহেতু রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, কোনো একটা সমস্যা হতেই পারে। এই কারণে ঝর্ণা আপা অপেক্ষা করছেন যে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবেন, ওই ভ্যানওয়ালা চাচা আসবেন। তো উনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন, আসে না আসে না। এদিকে কি হয়েছে, ঝর্ণা আপা যে ওনার বাবাকে ফোন করবেন, ফোন করার জন্য যখন মোবাইল ফোনটা কাছ থেকে বের করেছেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার, মোবাইলে এক দাগ নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি উঠে আছে। উনি গ্রামীণ ফোনের একটি সিম ব্যবহার করতেন। ওই বাজারের কাছাকাছি কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, ওখানে ফুল নেটওয়ার্কই পায়। একদম নেটওয়ার্ক যদি নাও পায়, তাও এক দাগ তো থাকবে, কিন্তু সেটাও ছিল না। উনি ওনার বাবাকে ফোন দিতে পারছেন না, যে ভ্যানওয়ালাকে উনি পাচ্ছেন না এই বিষয়টা জানানোর জন্য। এদিকে আবার ওই সময়ে এই যে পাপড়ি আপা, উনি আবার সমানে ঝর্ণা আপাকে ফোন দিচ্ছেন যে ঝর্ণা আপা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, ওনারও একটু চিন্তা হচ্ছিল।
যেহেতু একটা অসময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন, বাড়ির দিকে যাচ্ছেন। তো উনি ফোন যখন দিচ্ছেন তখন নাকি উনি আবার অপর পাশ থেকে শুনতে পাচ্ছেন যে ফোনটা বিজি, হয়তো বা ঝর্ণা আপা কারোর সাথে কথা বলছেন এরকমটা শোনাচ্ছে, কিন্তু এই পাশের অবস্থা কিন্তু টোটালি ভিন্ন। সেখানে কিন্তু কল ঢোকার কোনো সুযোগই নেই, বিজি দেখানো তো অনেক পরের কথা। তো এরকমটা যখন অনেকক্ষণ চললো, ঝর্ণা আপা কোনোভাবেই ওনার বাবাকে ফোন দিতে পারছেন না। চিন্তা করলেন যে দেখি তো একটু আশেপাশে যাই, কোনো একটা জায়গায় যদি এক দাগ নেটওয়ার্কও আসে। ওই চিন্তা করে উনি ঠিক যেখানে ছিলেন ওখান থেকে কিছুটা পথ সামনে এগিয়েছেন, মানে বাড়ির দিকেই সামনে এগিয়েছেন। তো যেই পথের দিকে এগিয়েছেন ওই পথে একবার বিশাল একটা বট গাছ রয়েছে। তো উনি কিছুটা পথ এগিয়ে আসার পর দেখেন ওই বট গাছের নিচে ওই ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছেন, যেই ভ্যানওয়ালার আসার কথা ছিল। তো এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপার কিছুটা রাগও হয়, আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগও হয়। ওই ভ্যানওয়ালা চাচাকে বলেন যে চাচা আপনি এইখানে দাঁড়ায় আছেন কেন, আপনার কি এইখানে দাঁড়ানোর কথা? আপনি আরো আগায় দাঁড়াবেন না, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, এদিকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই, ফোন দিতে পারতেছি না কাউকে। ওই ভ্যানওয়ালা চাচা কোনো ধরনের কোনো কথা না বলে বলেন যে ভ্যানে ওঠো, তাড়াতাড়ি ভ্যানে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। তো ঝর্ণা আপা কি করলেন, উনি ভ্যানে উঠলেন। তো ওই ভ্যানওয়ালা চাচা স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন। অল্প কয়েক মিনিট পর পিছন থেকে একটা ডাক আসছে যে এই ভ্যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তখন ওই ভ্যানওয়ালা চাচা ভ্যান চালাতে চালাতে বলেন এই ভ্যানে কোনো লোক ওঠানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, তুমি বাবু অন্য ভ্যান দেখো, আমি এই ভ্যানে কোনো লোক উঠাবো না। ঝর্ণা আবার খেয়াল করেন যে এই যেই লোকটা ডাকছে তার বয়স 25-26 হবে, আর এনাকে আবার ঝর্ণা আপা চেনেন, তার গ্রামেরই একটা ছেলে। তখন ঝর্ণা আপা আবার ওই ভ্যান চালককে বললেন যে চাচা ভ্যান থামান, একে আমি চিনি, কোনো সমস্যা নেই, উঠান, রাত হয়ে গেছে, আবার কিভাবে যাবে বাসায়, একে উঠান। তখন ভ্যানওয়ালা বলেন না, উঠানো যাবে না, এই ছেলেপুলে মানুষ, এখন ওই ভ্যানে উঠাবো না আমি, তোমার আব্বা নিষেধ করছে। তখন ঝর্ণা আপা বলতেছে আরে একে আমি চিনি তো, আমার এলাকার ছেলে, কোনো সমস্যা নাই, উঠান আপনি, ভালো ছেলে। ভ্যানওয়ালা কোনোভাবে উঠাতে চাচ্ছেন না। এই ঝর্ণা আপার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত ওই ছেলেটা ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে বসে পড়ে। ঝর্ণাপা কিন্তু একদম ভ্যানের সামনের দিকে বসে আছেন, ভ্যানের সামনে 2 পাশ থাকে, ডানে বায়ে, তো এরকম একটা পাশে ঝর্ণাপা বসে আছেন। ভ্যান আবার যাওয়া শুরু করে, ছেলেটা চুপচাপ পিছনে বসে আছে। কিছু সময় পর দেখা গেল রাস্তার উপরে একজন হুজুর মতো লোক দাঁড়িয়ে আছেন। এই হুজুরকে দেখেও ঝর্ণাপা চিনে ফেলেছেন, কেননা এই হুজুর একজন বয়স্ক ভদ্রলোক, ওনাদের এলাকারই একটা মসজিদের ইমাম। অনেক ছোটবেলা থেকেই হুজুরকে উনি দেখেছেন, খুব ভালো মানুষ। এই হুজুর বলছেন যে এই ভ্যান থামাও। এখন ভ্যানওয়ালা বলছেন যে না থামানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, এমনিতে একজনকে উঠাইছি, আর ওঠানো যাবে না, আপনি অন্য ভ্যানে আসেন, এই ভ্যান আপনাকে নিতে পারবো না। তখন ঝর্ণাপা বলতেছেন যে আরে চাচা ভ্যানটা থামান না, ইনি হুজুর, আমি তো চিনি ওনাকে উঠান। তখন ভ্যানওয়ালা বলতেছে না, তোমার কথাই কিন্তু একজন উঠেছি, এই হুজুর টুজুরে আমি উঠাইতে পারবো না, কোনো ঝামেলা টামেলা হইলে এর কোনো দায়ভার কিন্তু আমার নাই, তোমার আব্বা রাগ করবে, এত লোক উঠলে আমি ভ্যান টানতেও পারবো না, আমার কষ্ট হবে, এমনিতে একজন উঠাইছি, এখন আর কাউকে উঠাতে পারবো না, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যেতে হবে, চলো। এই যেই হুজুর, উনি বলছেন যে আমি বয়স্ক মানুষ, এত দূর হেঁটে যাবো, আবার আমাকে একটু উঠান না। ভ্যানওয়ালা উঠাবে না। এই ঝর্ণা আপা উনি আবার ভ্যানওয়ালাকে অনুরোধ করছেন যে চাচা উঠান, বয়স্ক মানুষ। কোনোভাবেই এই ভ্যানওয়ালা হুজুরকে ভ্যানের উপর তুলবেন না। যাই হোক, অনেক পিড়াপিড়ি করার পর একটা পর্যায়ে ঝর্ণা আপা ওই ভ্যানওয়ালাকে ধমকি দিয়েছেন
যে আপনার টাকা না হয় আমি আব্বাকে বলে বাড়াই দিব, তাই বললে আমি এইভাবে তো একজন বয়স্ক ব্যক্তিকে রেখে যেতে পারি না। তারপর কি আর করা, ভ্যানওয়ালা নিজের ইচ্ছার বিরুদ্ধেই ওই হুজুরকে ভ্যানে বসার অনুমতি দেন। হুজুর আবার বসেছে কোথায়? হুজুর বসেছে হচ্ছে ঠিক ঝর্ণা আপার পাশে, ওই যে ভ্যানেদের সামনের যে অংশটা, দুইজন দুই পাশে বসা যায়, হুজুর ঝর্ণা আপার পাশে বসেছেন। ঠিক মাঝখানে হচ্ছে ওই যিনি ভ্যান চালাবেন তার সিটের যে অংশটা, সেই অংশটা যারা ভ্যান দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইভাবে যারা বসে আর কি। তো যাই হোক, যাচ্ছে হুজুর, উনি হয়তোবা মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। কিছু পথ যাওয়ার পর ওই যে ছেলেটা, ওই ছেলেটা আবার বলে ওঠে যে আজকে আমি বাড়ি পর্যন্ত যাব না, এইখানে আমার কাজ আছে, আমি এইখানেই নামবো। তখন তো ভ্যান চালক ভ্যান থামান, তখন ওই ছেলেটা ঝর্ণা আপাকে ধন্যবাদ জানায় আর ওই হুজুরকে সালাম জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর আবার ভ্যান চলা শুরু করে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই ভ্যান চালক সে চিৎকার করে বলে ওঠে, এই মোল্লা, এই দোয়া পড়া বন্ধ কর। তো দোয়া পড়তে কইছে কিনা রে, দোয়া পড়া বন্ধ কর। একজন বয়স্ক ইমামের সাথে এরকম আচরণ দেখে ঝর্ণা আপার তো খুব মেজাজ বিগড়ে যায়। উনি বলেন, এ চাচা, আপনার সমস্যাটা কি? আপনি শুরুর থেকেই ইমাম সাহেবের সাথে আচরণ ভালো করতেছেন না। তো উনি দোয়া পড়ে লাভ, আপনার সমস্যাটা কি? উনি দোয়া পড়তেই পারে, আপনার দরকার হলে আপনিও পড়েন, আপনাকে কেউ মানা করছে? কিন্তু উনি দোয়া পড়তেছে, আমিও তো শুনলাম না। আপনি কিভাবে শুনলেন, আপনি কিভাবে বুঝলেন, আর আপনার সমস্যা কিভাবে হচ্ছে? চালান চালান, আপনি ভ্যান চালান। তো ঝর্ণা আবার ধমক শুনে ভ্যান চালক কিছুটা বিব্রত বোধ করে, সে থেমে যায়। কিন্তু এর কয়েক মিনিট পর আবার ওই ভ্যান চালক বলে ওঠে, এই মোল্লা, এই তোরে না এর আগে বললাম এই দোয়া দুরুদ পড়া বন্ধ কর, তুই আবারও পড়তেছিস, বন্ধ কর বলতেছি। এই বললে কয়েকটা গালিও দিয়ে ওঠে। এইবার তো ঝর্ণা আপা বেশ রেগে যান। রেগে যাওয়ার পরে বলেন যে আপনি তো আসলে কাজটা ভালো করতেছেন না, এরকম আচরণ তো আপনার দ্বারা শোভা পায় না। তো এক কথায় দুই কথায় এই ঝর্ণা আপার সাথে ওই ভ্যান চালকের বেশ কিছু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ওই হুজুর বলেন, যাই ভ্যান থামান। ভ্যান চালক ভ্যান থামায়। তো হুজুর ভ্যান থেকে নামেন, নামার পর ওই ঝর্ণা আপাকে বলতেছে যে মা, আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি, 5-7 মিনিটের পায়ে হাঁটা পথ আছে, এর সাথে আর যাবো না, তুমি আমার সাথে চলো। লোকটা ভালো মনে হচ্ছে না, পরে তোমার কোন বিপদে ফেলে। তখন ওই ভ্যান চালক বলতেছে, তা তো হবে না, ওরা আব্বা আমারে পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য, আমি তো আপনার কাছে ছাড়বো না। তখন ওই ইমাম সাহেব বলতেছে, তোমাকে দেখে আমার এখন ভালো মনে হচ্ছে না, তুমি লোক ভালো না, তুমি মেয়েটারে কোনো একটা বিপদে ফেলবা, যাও তুমি ভ্যান নিয়ে তুমি বাড়ি যাও, আমি ওকে বাসায় দিয়ে আসতেছি। তো ওই ভ্যান চালক বলছে, না, আমি তো ছাড়বো না মেয়েটাকে। তো এক কথায় দুই কথায় এরকম দুইজনের সাথে বাক বিতণ্ডা যখন শুরু হয়েছে, তখন ওই যিনি ইমাম সাহেব উনি খপ করে ঝর্ণা আপার ডান হাত চেপে ধরেছেন, বলছে, ভাই মা চলো, আমার সাথে চলো, দেখি ও কিভাবে কি করে। ওই সময় আবার ভ্যান চালক কি করেছেন, খপ করে ঝর্ণা আপার বাম হাত চেপে ধরেছেন, চেপে ধরে বলতেছেন যে না, ওই হুজুরের সাথে যাওয়ার দরকার নাই, তোমার আমার সাথে চলো, তোমার আব্বা আমাকে পাঠাইছে। এখন এক পাশ থেকে এই ভ্যান চালক ঝর্ণা আপার বাম হাত ধরে টান দেয়, আর এক পাশ থেকে ইমাম সাহেব ঝর্ণা আপার ডান হাত ধরে টান দেয়। এখন ঝর্ণা আপা পড়ে গেছেন এক বিশাল ঝামেলায়। একটা পর্যায়ে কি হয়, ওই যে যিনি ভ্যান চালক উনি তেড়ে মারতে আসেন ওই ইমাম সাহেবকে, যে তোর এত বড় সাহস, তুই টানা হেঁচড়া করতেছিস আমার সাথে। যখনই নাকি ওই ভ্যান চালক ইমাম সাহেবকে আসলে শুধু টাচ করেছে, মানে আঘাত করে শুধু টাচ করেছে, ইমাম সাহেব মনে হলো যে কারেন্টের ভয়ঙ্কর এক শক খেয়ে 15 থেকে 20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপা খুব ভয় পেয়ে যান।
যে হ্যাঁ হ্যাঁ একটা বয়স্ক মানুষ এইভাবে ছিটকে বললেন, এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। উনি প্রচন্ড শক্তি দিয়ে ওনার যে অন্য হাতটা ভ্যান চালকের হাত থেকে ছুটিয়ে নিয়ে ওই ইমাম সাহেবের দিকে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের অবস্থা খুব বেশি ভালো না, খুব ব্যথা পেয়েছেন আর কি, ব্যথায় কাতরাচ্ছেন। তখন এই ঝর্ণা আপা কি করছে, আমার পিছন দিকে তাকাইছে ওই ভ্যান চালক আর ভ্যান কি অবস্থা এটা দেখার জন্য। মানে হয়তো ভ্যান চালককে ডাকবেন যে আপনি আসেন, তাকে উঠান। তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য, ওই ভ্যান চালকও নাই, ভ্যানও নাই। তো এইটা যখন দেখছেন ওই জায়গায় আবার ঝর্ণা আপা সেন্সলেস হয়ে গেছেন। তখন হুজুর কি করছেন, হুজুর আবার ওই রাস্তার পাশে ছিল একটা খালের মতো, সেখান থেকে কিছুটা পানি দুই হাতে উঠিয়ে এনে ঝর্ণা আপার মুখের উপর ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরানোর পর উনি বলেছেন যে, অর্থাৎ হুজুর বলেছেন যে মারে তুমি তো আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, আমি নিজেও তো বুঝতে পারি না এই যে ঘটনাটা কি। যখনই ও দোয়া দুরুদ বিষয়টা ভালোভাবে নেয় নাই, আর দোয়া দুরুদ পড়তেছিলাম মনে মনে, ও বুঝলো কিভাবে, আমি তো জোরেও পড়ি নাই। এইটা ছিল মূলত খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন। এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে আসছিল, তুমি বাড়ি পর্যন্ত যেতে পারতা না। ওই ছেলেটা মানুষই ছিল, ওই ছেলেটা মূলত এই ভ্যানে উঠুক সে চায় নাই। তারপরও মনে হয় ওই দুষ্টু জিনটা বুঝতে পেরেছিল এই ছেলেটা পুরো রাস্তা যাবে না, এই কারণে ওকে তুলেছে, কোনো একটা সমস্যা করে নাই। কিন্তু আমাকে দেখে ওর মেজাজ বিগড়ে গেছে যে এই হুজুরে তো তুলবো না। আর তারপর তো দোয়া দুরুদের কারণে ওর শরীরে মনে হয় জ্বালা ধরে গেছে, এই জন্য সেই আচরণটা করেছে। আর তোমাকে সত্যি নিয়ে যেত, এতটুকু যা বুঝলাম, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তো যাই হোক, হুজুর ঝর্ণা আপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পৌঁছানোর পর তার বাবা বেরিয়ে আসে, এই হুজুরের সাথে তার মেয়েকে দেখে তো অবাক, হুজুর ঝর্ণার সন্ধান কোথায় পেলো, আর ভ্যান চালক কোথায়? তখন হুজুর সব কথা খুলে বলেন, ঝর্ণা আপাও খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। ওনার বাবা তো খুবই অবাক হয়ে গেছে, হাই হাই কি ঘটনা শুনলাম আমি। উনি সাথে সাথে ওই ভ্যান চালকের বাড়িতে গেছেন। ভ্যান চালকের বাড়ি ওনার থেকে কাছাকাছি ছিল, গিয়ে দেখা গেল ভ্যান চালক অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আসলে ভ্যান চালক ছিলেন অসুস্থ, সুস্থই ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। এরপর ভ্যান চালক ভ্যান নিয়ে আস্তে আস্তে যদিও বা গিয়েছেন, তবে ঝর্ণা আপাকে উনি আর রাস্তায় পান নাই। উনি যে পুরোটা পথ আবার ভ্যান চালিয়ে ফেরত এসেছেন, কোথাও কিন্তু উনি ঝর্ণা আপার ভ্যানকেও দেখেন নাই। উনি বাসা আসার পর কিছুটা বিশ্রাম নেন এবং উনি আবার যে ফেরত এসে জানাবেন তার আগেই ঝর্ণা আপার বাবা চলে আসছেন, এটাই ভ্যান চালক জানান। হুজুর এরপর ঝর্ণা আপাকে খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় নাই। হুজুরের আশঙ্কা ছিল যে ওই দুষ্টু জিনটা ঝর্ণা আপার পিছনে পড়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, হয়তো আবারও চলে আসতে পারে, এই জন্য খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন। যাক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ঝর্ণা আপা এখন বর্তমানে বিদেশে থাকেন, উনি বিয়ের পরে বিদেশ চলে গেছেন, উনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পাবো। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আল কোয়াইন নামক জায়গায় রয়েছেন। উনি যেখানে থাকেন সেখানে কিন্তু একটি ছোট্ট মসজিদ রয়েছে। মূলত ওনাদের কাজের যে জায়গাটা, ওই জায়গার ভেতরেই ওই জায়গার কর্মীদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ তৈরি করা হয়েছে, ছোটখাটো একটা মসজিদ। ওই মসজিদে একজন নাইজেরিয়ান ভদ্রলোক ইমামতি করেন, যার নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমানের কাছ থেকে মূলত একটি ঘটনা উনি সংগ্রহ করেছেন। ঘটনা কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। কারণ হচ্ছে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ সাদিকুর রহমান ভাই, তো উনি মূলত এক জায়গায় বসে বসে সবসময় দেখা যাচ্ছে যে আফটার দ্য হোল ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন কানে হেডফোন লাগিয়ে। তো এই আব্দুর রহমান ভাই
উনিও এই বিষয়টা জানতে চান যে তুমি কানে হেডফোন লাগিয়ে কি শোনো। তো জানান যে উনি ভয়ের ঘটনা শোনেন। তারপর জিন রিলেটেড বিষয় নিয়ে আব্দুর রহমানের সাথে কথা হয়। তো একটা পর্যায়ে আব্দুর রহমান ভাইয়ের কাছে জানতে চান এই সাদিকুর রহমান ভাই যে তোমার আফ্রিকাতে তো অনেক ধরনের ঘটনা আছে, তোমার জানা কোনো ঘটনা আছে কিনা। তখন এই আব্দুর রহমান ভাই উনি সময় নিয়ে একটি ঘটনা শেয়ার করার কথা জানান। তো কয়েকদিন পর উনি একটি ঘটনা এই সাদিকুর রহমান ভাইয়ের সাথে শেয়ার করেন। তো সাদিকুর রহমান ভাইয়ের যে দেশের বাড়ি, এই দেশের বাড়ি সম্পর্কে একটু বলে নেই। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর নামক জায়গায়। তো যারা সিলেট রুটে যাতায়াত করেন, সিলেটের কাছাকাছি কিন্তু একটা টোল প্লাজা আছে, একটা ব্রিজ রয়েছে, রুস্তমপুর ব্রিজ। এটা অনেকেই দেখে থাকবেন। ওনার বাড়ি মূলত এই রুস্তমপুরে। চলুন ঘটনায় চলে যাব। তবে যাবার আগে কয়েকটি কথা না বললেই নয়। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর আমাদের এই ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অনেকেই আজকের ঘটনাটা শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandaharwalbd@gmail.com। চলুন ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, ঘটনা শোনার পর ঘটনা কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই। আর আপনাদের হরওয়ার্ল্ড বিডিতেও কিন্তু অনেকে ইমেল করে নির্দিষ্ট কোনো ঘটনা নিয়েও রিভিউ দিয়েছেন। সেটা অবশ্য শুধু আমরাই দেখতে পাই। এই রিভিউগুলো তো আসলে অন্য কেউ দেখার সুযোগ থাকে না। অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ আমাদেরকে ইমেল করে দিয়েছেন। আপনাদের সকলের গঠনমূলক পরামর্শ আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে সেটা করার জন্য। প্রিয় লিসেনার্স, এই যে আব্দুর রহমান ভাই, এই আব্দুর রহমান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছিল নাইজেরিয়ার বেনিন সিটিতে। আর যার সাথে ঘটেছিল উনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, তার নাম হচ্ছে ড্যানিয়েল ওকোয়া। ড্যানিয়েল ওকোয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার সময়কাল এখন থেকে 10 বছর আগে হবে, অর্থাৎ 2015 সালের দিকে। এই যে ড্যানিয়েল ওকোয়া, উনি মূলত একজন গাড়ি মেরামতের মেকানিক ছিলেন। ওনারা 3 ভাই 1 বোন। ড্যানিয়েল ছিলেন খুবই শান্ত প্রকৃতির, ভদ্র এবং কঠোর পরিশ্রমী। আর যারা এই ধরনের লোক হয়, আল্লাহর রহমতে তাদের কিন্তু আয় রোজগারের খুব বেশি সমস্যা হয় না। আল্লাহ কোনো না কোনো ভাবে কিন্তু চালিয়েই নেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি যা পেয়েছিলেন সেগুলো তো নিয়ে কাজ করছিলেনই। এছাড়া তার নিজেরও তৈরি করা প্রতিষ্ঠান ছিল যেখানে উনি গাড়ি মেরামত করতেন, ভালোই উপার্জন হচ্ছিল। আর বেনিন সিটি মোটামুটি জনবহুলই বলতে হবে। নাইজেরিয়ার যে বেনিন সিটিটা রয়েছে, তো বেনিন নামে আর একটা দেশ রয়েছে, সেটা না, কিন্তু এটা নাইজেরিয়ার একটা সিটি, বেনিন সিটি। তো এই যে ড্যানিয়েল ওকোয়া, তার বড় ভাই আছে যার নাম হচ্ছে জেসপার ওকোয়া। এই লোকটা আবার একটু ভালেম্মা টাইপের থাকে না, কিছু লোকজন থাকে যে অনেক গুলা ভাই বোনের মধ্যে 1-2টা এরকম থাকে যেগুলো কোনো কাজই করে না, ঘুরে ঘেরে বেড়ায়, পৈতৃক সম্পত্তিগুলো বিক্রি করে খেতে থাকে, একটা পর্যায়ে সব শেষ করে ফেলে। এমন কিন্তু আমরা আমাদের বাংলাদেশেও দেখি। আসলে এই বাস্তবতাতে শুধু বাংলাদেশে রয়েছে বিষয়টা এরকম না, এটা সারা পৃথিবীতেই এগুলো লক্ষ্য করা যায়। তো এই জেসপার ওকোয়া ছিলেন এই টাইপের একজন লোক, মাদাম্মা টাইপের লোক আর কি। ঘুরে ঘুরে বেড়াবে, কাজ কাম করবে না, আর বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে করে খাবে। সে এইভাবে তার যেই সম্পত্তিগুলো ভাগে পেয়েছিলেন এগুলো বিক্রি করে খেতে খেতে একটা পর্যায়ে এগুলো শেষ করে ফেলেন। এরপর নজর যায় তার ছোট ভাই ড্যানিয়েল ওকোয়ার দিকে। দেখা যায় ড্যানিয়েল ওকোয়া ভালোই কামাই রোজগার করে। সে চিন্তা করে, আচ্ছা ড্যানিয়েল এত কামাই রোজগার করে, আমাকে কেন দেয় না, আমাকে তো কিছু দিতে পারে। এখন ড্যানিয়েল ওকোয়া সে কেন দেবে? সে পরিশ্রম করে উপার্জন করে, তাকেও তো তার
বাবা মৃত্যুর পূর্বে সহায় সম্পত্তি দিয়ে গেছেন, সেগুলো নিয়ে তো সে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি, কোনো কাজও করতে পারেনি। সে এগুলো বিক্রি করে করে খেয়েছে। এখন ড্যানিয়েল ওকুয়া তো সে তার সম্পত্তির ভাগ তার ভাইকে দেবে না। সে তো তার ভাইয়ের সম্পত্তি মেরে খায় নাই, ভাইদেরকে ভাগ করে দিয়ে গেছে তার বাবা। সে তারটা নিয়ে সুখী আছে, সে তারটা নিয়ে হ্যাপি। এখন এই যে হিংসা, অহেতুক হিংসা শুরু করলো জ্যাসপার ওকুয়া। হিংসা এমন ভাবে করা শুরু করেছে, একটা পর্যায়ে সে সরাসরি সম্পত্তির ভাগ দাবি করে যে ছোট ভাইয়ের সম্পত্তির উপর নাকি তার অধিকার রয়েছে। তো যাই হোক, এগুলো তো আসলে ধোপে টেকে না, ধোপে টেকার কথাও না। তো এভাবেই বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ করে রহস্যময় ভাবে এই ড্যানিয়েল ওকুয়া অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে রাজ্যের ক্লান্তি এসে ভর করে। অল্প একটু কাজ করলেই তার শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, অথচ সে প্রচন্ড রকমের পরিশ্রমী একজন মানুষ। সে একটানা 18 ঘন্টা কাজ করলেও তার শরীরে সেভাবে ক্লান্তি বোধ হয় না, এমন টাইপের একজন পরিশ্রমী মানুষ। এরপর তার মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, গলা শুকিয়ে যায়, খাবার খেলেই মুখ থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়, কিছুক্ষণ পরে মুখ থেকে ফেনা বের হওয়া শুরু করে। এরপর কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। আর রাতের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। কালো একটা ছায়া তার ঘাড়ের উপর উঠে বসেছে, তাকে মারধর করছে। আর ঘুম থেকে যখন সে জেগে যেত, জেগে যাবার পরও তার শরীর ঠকঠক করে কাঁপত। শুধু তাই না, কোনো মানুষ তার সামনে এলেই সে নাকি ভয় পাওয়া শুরু করেছে। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, ভয়ে তার শরীর ঠকঠক করে কাঁপাও শুরু হতো। স্বপ্নে যেভাবে ভয় দেখাতে একটা অবয়ব, জেগে ওঠার পর শরীর ঠকঠক করে কাঁপে। কোনো মানুষ তার সামনে আসলে অজানা কোনো কারণেই সে ভয় পেতে শুরু করে, শরীর ঠকঠক করে কাঁপতে থাকে। তো এই সমস্যা চলতে থাকে। তো সে আসলে বুঝতে পারে না কেন তার এই সমস্যা হচ্ছে। তো বেনিন সিটির যে সমস্ত হসপিটালগুলো ছিল, সেই হসপিটালগুলোতে সে টেস্ট করায়, কিন্তু কোনো কিছু ধরা পড়ে না। তার সব রিপোর্ট নর্মাল, তার কোনো সমস্যাই নেই। এভাবে সে দিনানিপাত করছে। তার অসুস্থতার জনিত কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে, দামি দামি ওষুধ খেতে হচ্ছে, যেগুলো নাইজেরিয়ার যে রাজধানী শহর যেগুলো আছে, বড় বড় সিটি আছে, সেগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যেত, সেগুলো নিয়ে খাওয়া শুরু করেছে। এরপর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছে, নাইজেরিয়ার বিভিন্ন সিটিগুলোতে, যেখানে বড় বড় ডাক্তার রয়েছে আর কি তাদের দেশে। তো এইভাবে অনেক টাকা পয়সা সে খরচ করে ফেলছে, তার জমানো টাকা শেষ। এরপর বাঁচার জন্য নিজের জমি জমা বিক্রি করে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা করেছে যে আর তো পারি না, আর তো সহ্য হয় না, কিভাবে চিকিৎসার খরচ চালাবো। ড্যানিয়েল ওকুয়া তো ধনী না, কিন্তু সে সুখী। আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সে হ্যাপি। এই অসুস্থতাজনিত কারণে তার তো আসলে দিন চলছে না। সে কাজ না করলে তার আয় উপার্জন কিভাবে হবে? সে তো মেকানিক, দোকান খুললে, গাড়ি আসলে, মেরামত করলে তার উপার্জন, তাছাড়া তার উপার্জন নাই। তো এভাবেই তার পরিবারটা আর্থিকভাবে খুবই দৈন্য দশায় পড়ে যায়। এভাবে দিন কাটছে। একদিন হয় কি, হঠাৎ করে ড্যানিয়েল ওকুয়া অজ্ঞান হয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পালস চেক করে, সবকিছু চেক করে জানায় যে ড্যানিয়েল মারা গেছে। পরিবারের সদস্যরা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, ভদ্র একজন মানুষ, পরিশ্রমী মানুষ, এমন একজন ব্যক্তিকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। ড্যানিয়েল বিবাহিত ছিল, তার সন্তানাদি ছিল, তার বয়স তো কম না, প্রায় ওই সময় তার বয়স 40 বছর প্লাস ছিল। যেহেতু ডাক্তার বলেছে যে সে মৃত, 5 ঘন্টা পর ডাক্তার তার ডেথ সার্টিফিকেট তৈরি করে। এরপর বলা হয় যে তার মৃত্যুটা আসলে কেন হয়েছে এটা একটু বোঝার দরকার। তাকে মর্গে রাখা হয়। পোস্টমর্টেম করা হবে কি হবে না এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ তার যেই সিমটমগুলো ছিল মৃত্যুর আগে, পরিবার থেকে যেভাবে জানিয়েছিল, আসলে তার বডি থেকে কোনো ধরনের গবেষণা করা যায় কিনা এরকম একটা প্ল্যান ছিল।
পরিবারের সদস্যরা তখনও অনুমতি ওভাবে দেয় নাই, তো তাদেরকে চিন্তা ভাবনা করার জন্য বলা হয়েছিল, তো এই জন্য ডেড বডিটা মর্গে রাখা হয়েছে। তো একটা পর্যায়ে এসে পরিবারের সদস্যরা তো আসলেই আগ্রহী, কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো, কেন ডাক্তার লোক ধরতে পারলো না। ঠিক আছে, আপনারা যদি গবেষণা করেন, যদি গবেষণা করে এর থেকে যদি কোনো ভালো কিছু বের হয়ে আসে, তাহলে তো আরো কিছু মানুষ বেঁচে যাবে। তখন পরিবারের সদস্যরা পোস্টমর্টেম করার অনুমতি দেন। এখন পোস্টমর্টেম করার অনুমতি দেওয়ার পর পোস্টমর্টেম করার জন্য একজন ডক্টর, তার এক সহকারী আর একজন ব্যক্তি তারা রেডি হয়ে যান। ডক্টর তখন ঢোকেন নাই, উনি দুইজন সহকারীকে বলছেন যে তোমরা ভিতরে যাও, সবকিছু রেডি করো, আমি আসতেছি। তো একজন সহকারী ঢুকেছেন, ঢুকে লাইট টাইট জ্বালিয়েছেন, জানার পর কিছু জিনিস রেডি করছেন। ড্যানিয়েলের মুখের উপর থেকে কাপড় সরানোর পর ওই সহকারী তো চিৎকার দিয়ে ওঠে। তো এগুলো তো সব তারা তাদের ভাষায়, নাইজেরিয়ান ভাষায় বলছে। তো সে চিৎকার দিয়ে বলছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, এই বলে চিৎকার চেঁচামেচি করতে করতে সে দৌড়ায় বাইরে আসছে। বাইরে আসার পর আরেকজন সহকারী বলছে কি হয়েছে, বলে যে ড্যানিয়েল ওকুয়া তো বসে আছে। বলে কি বলো বসে আছে মানে, সেটা কতক্ষণ আগে মারা গেছে। বলে তুমি যে দেখে আসো, ড্যানিয়েল ওকুয়া বসে আছে, আমি ওই ঘরে যাব না। তখন এই আর একজন সহকারী সে ভিতরে গেছে, যাওয়ার পর সেও দেখে একই অবস্থা, ড্যানিয়েল ওকুয়া বসে আছে, শ্বাস নেবার চেষ্টা করছে, মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। আর সে বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে, তোমরা আমাকে এখানে রেখে যেও না, আমি মরি নাই, আমি মরি নাই, এরকম বলছে। এখন ওই লোকটাও তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে বাইরে বের হয়ে আসছে। এদিকে ডাক্তার আসছে, এই দুইজনের চিৎকার চেঁচামেচিতে মানে চিৎকার চেঁচামেচি এমন ভাবে করেছে যে আশেপাশে তো লোকজন জমা হয়েছে। কি হয়েছে কি হয়েছে, ভিতরে লাশ বসে আছে, কেউ ভিতরে ঢোকার সাহস করছে না, এই দুজন তো ঢুকবেই না। ডক্টর বলতেছে যে তোমরা কি নেশা পানি করে আসছো নাকি, উল্টাপাল্টা কি দেখছো না দেখছো, চলো আমার সাথে, এই দুইজন তো যাবে না। তখন ডক্টর আরো কিছু লোকজন নিয়ে মর্গের ভিতরে ঢোকেন। ঢোকার পর দেখা যায় সত্যি এই দুইজন যেটা বলেছে সেটাই, ড্যানিয়েল ওকুয়া সে স্ট্রেচারের উপরে বসে আছে। মর্গের ভিতরে খুব ঠান্ডা ছিল, সে ঠান্ডায় কাঁপছিল। ড্যানিয়েল ওকুয়ার এরকম বসে থাকা দেখে দূর থেকে তারাও তো ভয় পেয়েছে। তখন দূর থেকে জিজ্ঞেস করছে, তুমি ড্যানিয়েল ওকুয়া জীবিত আছো? ড্যানিয়েল ওকুয়া বলছে, হ্যাঁ আমি জীবিত আছি, আমার খুব ঠান্ডা লাগছে, তোমরা আমাকে কিছু দাও, আমি শীত সইতে পারছি না। তখন আরো কিছু চাদর টাদর এনে ড্যানিয়েল ওকুয়াকে দেওয়া হয়। এরপর ড্যানিয়েল ওকুয়াকে ওখান থেকে সরিয়ে অন্য একটা রুমে নিয়ে আসা হয়। এদিকে চতুর্দিকে তো হই হট্টগোল শুরু হয়ে যায় যে লাশ জীবিত হয়ে গেছে, লোকজন দেখতে আসে, পরিবারের সদস্যরাও চলে আসে। পরিবারের সদস্যরা যখন এসে দেখে যে ড্যানিয়েল ওকুয়া দিব্যি জীবিত আছে, তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। ড্যানিয়েল ওকুয়া তখন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন। ড্যানিয়েল ওকুয়া জানান যে উনি নাকি রহস্যময় একটা ঠান্ডা ঘরের মধ্যে ছিল, যে ঘরটা ছিল অন্ধকার, আর সেখানে ভয়ঙ্কর কিছু অবয়বকে উনি দেখেছেন। এই অবয়বগুলো তাকে বলছে, তোমার তো সময় শেষ হয় নাই, তোমাকে আমরা নিয়ে আসছি, তবে একটু পরেই তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমাকে তোমার আত্মীয় স্বজনরা কবর দিয়ে দেবে, যখন তোমাকে কফিনে ঢুকাবে, কবর দিয়ে দেবে, এরপরেই তোমার সময় শেষ, তুমি কিন্তু জীবিত, কিন্তু তোমাকে আমরা নিয়ে আসছি। এই কথাটা ড্যানিয়েল ওকুয়াকে কিছু ভয়ঙ্কর অবয়ব কালো ছায়ার মতো বলেছে। আর ড্যানিয়েল ওকুয়া বলছে যে সেই ঘরটা নাকি অন্ধকারাচ্ছন্ন ছিল, কিছু অবয়ব বোঝা যাচ্ছিল, আর সেই ঘরটা প্রচন্ড রকমের ঠান্ডা ছিল। এরপর তার ঘুম ভেঙে যায়। তারপর দেখেন যে উনি এরকম মর্গের মধ্যে আছেন। এরপর একজন লোককে দেখতে পান আলো জ্বলে, তার সাথে কথা বলার চেষ্টা করে, সে ভয়ে চলে যায়। পরে আরেকজন আসে, এরপরে তো আরো অনেকে আসছে। তো ড্যানিয়েল ওকুয়ার মুখে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা ওনারা বুঝতে পারেন যে এইটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয়। পরিবারের সদস্যরা কিন্তু শুরুতে কোনো ঝাড়ফুঁকের আশ্রয় নেন নাই, তারা ডাক্তারই দেখিয়েছেন। আর ড্যানিয়েলও
ডাক্তার দেখানোর প্রতি তার আগ্রহটা বেশি ছিল। এরপর পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে হসপিটাল থেকে নিয়ে যায়, আর স্থানীয় ভাষায় মানে নাইজেরিয়ান স্থানীয় ভাষায় ওঝাদেরকে বাবালাও বলা হয়। তো এরকম একজন আফ্রিকান বাবালাওয়ের কাছে নিয়ে যাওয়া হয় তাদের এলাকারই। উনি সব কথা শোনেন। এরপর ওই বাবালাও বলেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই যে আসলে ব্যাপারটা কি, কেন ওর সাথে এমনটা হলো। এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, কালো জাদু হতে পারে, তবে এরকম ভাবে তার সবকিছু মৃত মানুষের মতো হয়ে যাবে, এটাও তো রহস্যময় একটি ব্যাপার। এর পিছনে কারণটা কি, এটা দেখতে হবে। একদিন পর ওই বাবালাও ড্যানিয়েলের মাকে ডেকে বলেন যে তোমার বড় ছেলে এই কাজটা করেছে। মূলত ওর উপর ক্ষিপ্ত হয়ে এক কালো জাদুকরকে দিয়ে এমন একটি জাদু করেছে, এটা এমন এক ধরনের আত্মাবন্দী জাদু, অন্যান্য আত্মাবন্দী জাদুর মতো এটা নয়। এই আত্মাবন্দী জাদুর ফলে মানুষ কিছুক্ষণের জন্য মৃত হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা দাফন করে দেয়, আর দাফন করার পর তার ওই আত্মাটা আবার তার শরীরের ভিতরে ফেরত আসে, আর ওই অবস্থাতে তো সে আর বের হতে পারে না। তখন ওই কফিনের মধ্যেই মারা যায় বা কবরের মধ্যেই মারা যায়। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অন্যান্য আত্মাবন্দী জাদুতে মানুষ কোমায় চলে যায়, তার শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু চোখ খোলে না, নড়াচড়া করতে পারে না। আর এই আত্মাবন্দী জাদুটা কিছু সময়ের জন্য করা হয়, অর্থাৎ কিছু সময়ের জন্য সে মৃত মানুষের মতো হয়ে যায়, আর তখন তাকে কবর দিলে সাথে সাথে আবার ওই আত্মাটা ফেরতও চলে আসে, কারণ এটাকে বেশিক্ষণ আটকে রাখা যায় না নাকি। এই জাদুর ধরনটাই এমন যে ঘন্টা 5 জন্য বা 6 জন্য এইভাবে মানুষকে মৃত বানিয়ে রাখা যায়, এরপরে আবার এই জাদুটা কেটেও যায়। যেহেতু ডক্টররা কালক্ষেপণ করেছিলেন, কেননা তারা চেয়েছিলেন যে তার লাশটা নিয়ে কিছুটা গবেষণা করতে, এই সমস্ত কারণে বিভিন্ন কারণে হসপিটালের বিভিন্ন প্রসিডিউরস রয়েছে, এসব মেনটেন করতে করতে দেরি হয়ে গিয়েছিল, যার কারণে পরিবারের সদস্যরাও তারা সাথে সাথে লাশ দাফন করেনি। আর ওইদিকে জাদুর যে সময়টাও শেষ হয়ে এসেছিল, যার কারণে ওর আত্মাটাকে আর বেশিক্ষণ বন্দি রাখতে পারেনি সেই দুষ্টু জিনেরা, যার কারণে আত্মাটা আবার ফেরত এসেছে। তবে সে যেগুলো বলেছে সেগুলো সবই সত্যি। ওই অবস্থাতে সত্যি জিনেরা তার সাথে কথা বলেছিল। তো এরপর ওই জাদুকর আরো জানান যে এই জাদু করার জন্য ড্যানিয়েলের মাথার চুল, নখ এগুলো তো নেওয়া হয়েছে কৌশলে, সেই সাথে ড্যানিয়েল যে খাবার খেয়েছে, এই খাবার অনেক সময় দেখা গিয়েছে যে সে পুরোপুরি খায় নাই, প্লেটের কোনো অংশে খাবার রয়েছে। এই এটো খাবারও কৌশলে তার বড় ভাই জ্যাসপেরও সে সংগ্রহ করেছে, আর সেটা দিয়েই সময় নিয়ে কালো জাদু করেছে। এক একটা সময় এক একটা জাদু করেছে, ওগুলোতে যখন খুব একটা কাজ হচ্ছিল না, ফাইনালি গিয়ে সে এই আত্মাবন্দী কালো জাদুটা করেছিল। যাই হোক, এরপরে ওই যিনি বাবালাও উনি বললেন যে ওর উপর যেই জিনটা মূলত কাজটা করছে তাকে হাজির করতে হবে। উনি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করলেন, এরপর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করছেন, কোনোভাবেই ওই জিনটাকে হাজির করা যায় না। আর উনি এই কাজগুলো দিনের বেলা কিছু কাজ করতেন, যে কাজগুলো দিনে করা যায়, আর রাতের বেলা ওনার উপর অর্থাৎ ড্যানিয়েলের উপর যে কাজগুলো করতেন, সেই কাজের মাধ্যমে যেন ড্যানিয়েলের উপর ওই জিনটাকে হাজির করা যায়, কিন্তু কোনোভাবেই হাজির করানো যাচ্ছিল না। সাধারণত রাতের বেলা ড্যানিয়েলকে সাদা কাপড়ে জড়িয়ে চতুর্দিকে ধোঁয়া জ্বালিয়ে ঘরের মধ্যে রাখা হতো, এরপর তার চোখে দেওয়া হতো বিশেষ এক ধরনের গাছ পোড়ানো ধোঁয়া, কিন্তু জিন তো সহজে হাজির হয় না। এভাবে বেশ কয়েকদিন চলে যায়, জিন আর হাজির হয় না। একদিন রাতের বেলা ভয়ঙ্কর এক আওয়াজ মাথার উপর থেকে ভেসে আসে, মানে হা 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 করতে করতে এমন বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই কবিরাজ তুই আমাকে ডাকছিস কেন? সেখানকার ভাষায় আর কি, আঞ্চলিক ভাষায় বলছে, আমরা বাংলা করে বলছি যে আমাকে ডাকছিস কেন? তুই জানিস না যে আমাকে যখন তখন ডাকা যায় না? কেন ডাকলি বল? তখন কবিরাজ বলছে যে এই লোকটাকে
তুই আর কোনো ক্ষতি করবি না, এক্ষুনি এখান থেকে কেটে পড়বি। তখন ওই জিনটা বলছে, তুই জানিস ওকে ক্ষতি করার জন্য বেশ কিছু প্রাণীর বলি হয়েছে, এর বিনিময়ে আমার মালিক ওকে ওর কাছে পাঠিয়েছে, আমি তো ওর কাছ থেকে ফিরে যেতে পারবো না, ওর কাছ থেকে ফিরে গেলে আমাকেও মেরে ফেলবে, তাই আমাকে আমার কাজ করতেই হবে, আমার কোনো উপায় নাই, আমি আমার কাজ করেই যাব। ওকে তো মেরেই ফেলছিলাম, কিন্তু একটুর জন্য সে বেঁচে গেছে, ওকে আমি ছাড়বো না। এরপর ওই যে বাবালাও অর্থাৎ ওঝা, উনি বলছেন যে তুই এতদিন আসতে চাস নাই, আমার ডাকাডাকিতে তুই আসছিস, এখন আর তুই যেতে পারবি না, তোকে আমি এমন ভাবে বন্দি করে ফেলছি, তুই আমার ইচ্ছা ছাড়া যেতে পারবি না, এখন তুই ভালোই ভালোই বল তুই কি ড্যানিয়েলকে ছেড়ে যাবি কি যাবি না, ইয়েস অর নো। তখন নাকি ওই জিনটা জানায় যে না, সে যাবে না, তার যাওয়ার কোনো উপায় নাই। তখন ওই বাবালাও অর্থাৎ ওঝা নির্দেশ দেন তার অনুগত জিনদেরকে যে এই জিনটাকে যেন এখনই হত্যা করা হয়। তখন অন্যান্য জিনেরা ওই পিশাচ জিনটার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন এমন চিৎকার শোনা যায় আর এমন ধরনের ঝড়ো হাওয়া চতুর্দিকে বইতে থাকে, ড্যানিয়েলের বাড়ির আশেপাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে কিন্তু কোনো ধরনের ঝড়ের প্রভাব পড়েনি, অর্থাৎ সেগুলো স্বাভাবিক ছিল, কিন্তু ওর বাড়ির বাইরে যে গাছগুলো আছে অর্থাৎ অন্যের বাড়ি বা আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো মনে হচ্ছিল দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রচন্ড চিৎকার। আর ওই পিশাচটা কিন্তু কারো শরীরের উপর ভর করে নাই, মানে মাথার উপরে, মানে শূন্য থেকে সে কথা বলছিল, সবকিছু কিন্তু এভাবেই হচ্ছে, মানে কারো উপর ভর করে না। এরকম তীক্ষ্ণ চিৎকার চতুর্দিকে চলতে থাকে, একটা পর্যায়ে চিৎকার থেমে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। তখন ওই কবিরাজ জানান যে আর কোনো সমস্যা নাই, ড্যানিয়েল ঠিক হয়ে গেছে। এরপরে ড্যানিয়েলের বেশ অনেকদিন ধরে চিকিৎসা চলে, মেডিকেল ট্রিটমেন্ট, তারপর আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। মূলত তার বড় ভাই এমন এক টাইপের কাজ করেছিলেন যার কারণে এই ধরনের ভয়ঙ্কর একটা জাদুর শিকার উনি হয়েছিলেন। প্রথম দিককার জাদুগুলো আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই দেখতে পাই যে এরকম সমস্যা অনেকেরই আছে, কিন্তু প্রিয় লিসেনার্স, কিছু সময়ের জন্য মানুষ একদম মৃত মানুষের মতো হয়ে যাবে, তার কোনো পালস থাকবে না, কিছু থাকবে না। যদি দ্রুত কবর দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু তার আর বাঁচার সুযোগ থাকে না। এই ধরনের একটা জাদু, আত্মাবন্দী জাদু মূলত ড্যানিয়েলের উপর করা হয়েছিল। যাক, ড্যানিয়েল সুস্থ হয়ে যায়। ড্যানিয়েলের এই ঘটনা নাকি ওই বেনিন সিটির একটা পত্রিকা যেটার নাম হচ্ছে বেনিন সিটি ডেইলি, এই বেনিন সিটি ডেইলিতেও নাকি রিপোর্ট আকারে প্রচারিত হয়েছিল। বর্তমানে ড্যানিয়েল পরিপূর্ণ সুস্থ, স্বাভাবিক। তিনি বিভিন্ন স্কুল, গির্জা এবং তার যে কমিউনিটি, এগুলোতে গিয়ে কালো জাদুর বিপরীতে সচেতনতামূলক বক্তব্যও দিয়ে থাকেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটির মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, নতুন আমরা কিছু জানলাম যে এইভাবেও মানুষকে জাদু করা যায়, যে কিছু সময়ের জন্য মানুষকে মৃত বলে মনে হবে, আর তখনই আমরা তাকে দাফন করব। দাফন করার পর সে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার আর বাঁচার উপায় থাকবে না। এই জাদুটা খুব অল্প সময়ের জন্যই মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে, বিশেষ করে এই ধরনের আত্মাবন্দী জাদুগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামে। আমরা শুধু চিন্তা করি আমাদের বাংলাদেশেই মনে হয় এগুলো হয়, যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এই বিষয়গুলো দেখে থাকি। আসলে এই ধরনের সমস্যাগুলো পৃথিবীর সবখানি আছে, এক এক জায়গায় এক এক রকম। আমাদের দেশেও সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করতে দেখা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বদনজর থেকে, হিংসা থেকে, জাদু থেকে, আর এই ধরনের দুষ্ট আত্মীয় স্বজন থেকেও, যারা এভাবে ক্ষতি করার জন্য আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করছে। আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাদিকুর রহমান ভাইকে এমন একটি ঘটনা
আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো।